জাদুঘর আমাকে এই গর্তের মধ্যে বন্দি করে রেখে চলে গেছে। বলুন মালকিন, আমি আপনার কি উপকার করতে পারি? আজ থেকে আমি আপনার দাস। বলুন মালকিন, এখন আপনার কোন কাজ করে দিতে হবে? আচ্ছা ভুতু ভাই, তুমি রান্না বান্না করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া এই সমস্ত কাজ করতে পারো? ভুতু ভাইকে একটু পরীক্ষা করে দেখা যাক। ভুতু ভাই, ও ভুতু ভাই, কোথায় আছো? আমার সামনে এসো। আমাকে ডাকছিলেন মালকিন? বলুন, এখন আপনার কি কাজ করে দিতে হবে? ভুতু ভাই, আমার বাড়ি এখনো অনেক দূরে। মা ঘুমিয়ে থেকে ওঠার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। তুমি দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দাও। এই ব্যাপার, আমি এক্ষুনি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি মালকিন। কুসুমপুর নামক একটি গ্রামে মায়া নামে একটি মেয়ে থাকত। মায়া যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। মায়াকে দেখাশোনা করবার জন্য তার বাবা রমেশ আরও একটা বিয়ে করে আনে। মায়ার সৎ মা সকল সময় মায়াকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। মায়াকে খুব শাসনে রাখতো আর তাকে ঠিকমতো খেতেও দিত না। মা জেগে ওঠার আগে জল নিয়ে আমাকে বাড়ি পৌঁছতে হবে। সকালে ঘুম থেকে উঠতে আমার কত দেরি হয়ে গেল। মা ঘুম থেকে উঠবার আগে আমি যেন বাড়িতে পৌঁছে যাই। কি ব্যাপার মায়া, আজ যে এত দেরি করে এলি? প্রতিদিন তো আমার থেকে আগে জল নিতে আসিস। সেসব কথা আমি তোমাকে পরে বলবো, আগে তাড়াতাড়ি তুমি আমার কলসিতে জল ভরে দাও। তোমার কলসি থেকে জল তাড়াতাড়ি আমার কলসিতে ভরে দাও। আমি তো বুঝতেই পারি না তুই কেন তোর মাকে এত ভয় পাস। তোর জায়গায় আমি যদি থাকতাম তাহলে 4টে লাঠি নিয়ে তোর মার পিঠে আমি ভাঙতাম। ঠিক আছে, তুই এখন যা, তা না হলে তোর আবার কথা শুনতে হবে। হ্যাঁ রে বাপু, মুখে অনেক কথা বলা যায়, কিন্তু করতে গেলে খুবই কঠিন মনে হয়। আচ্ছা ঠিক আছে, আজ দেরি করব না, আমি এখন আসি। আমি যাওয়ার আগে মা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার আর রক্ষে নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়িতেই পৌঁছতে হবে। এমনভাবে মায়া ভয় পেয়ে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে যায়। কি ব্যাপার, এত দেরি হলো যে? 1 ঘন্টা ধরে তোর অপেক্ষা করছি আমি। সারা বাড়িতে তোকে দেখতে পেলাম না, কোথায় গিয়েছিলিস তুই? মা, আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এক্ষুনি দুধ দিয়ে চা বানিয়ে দিচ্ছি। একটা কথা তুই কান খুলে শুনে নে, আমি ঘুম থেকে ওঠা মাত্রই আমার চা চাই, আর তুই ইচ্ছা করেই আজ দেরি করে জল আনতে গিয়েছিস, আর এখন এখানে এসে তুই নাটক করছিস। না মা, আমি সত্যি কথা বলছি, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার। তুমি একটু দেরি করো, আমি তোমার জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি মা। শোন মায়া, কালকের ঘরের কিছু ভাত তরকারি বেশি হয়ে গেছে, তুই সেইগুলি খেয়ে তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে ফেল। আর হ্যাঁ, কাপড় ভিজিয়ে গোটা ঘর ভালো করে পরিষ্কার করে নিবি, কারণ কালকের থেকেই পুজো শুরু হবে। মা, 2 দিন আগে তো আমি পুরো ঘর পরিষ্কার করেছি, আর সব ঘর এখনো তো পরিষ্কারই রয়েছে। আমি না হয় আবার কিছুদিন পরে পরিষ্কার করে দেব। প্রতি সপ্তাহে একবার করে আমি পুরো ঘর পরিষ্কার করে দেব মা। এই মেয়ে, তুই আমার মুখে মুখে তর্ক করিস? পুজোর আগে ঘর অপরিষ্কার রাখা মানে অমঙ্গল, এটা তুই জানিস না? 1 ঘন্টার মধ্যে সব কাজ হওয়া চাই, আর তুই গোটা ঘর এখন পরিষ্কার কর।
রোজ রোজ ওই বেচারিকে তুমি এত কথা কেন শোনাও? সকাল থেকে রাত পর্যন্ত তো ওকে দিয়ে কাজ করাও, ওকেও তো একটু বিশ্রাম দিতে পারো নাকি? কি ব্যাপার বলো তো, আজকাল তুমি একটু বেশি বলতে শুরু করেছো। তোমার মেয়ের প্রতি যদি তোমার এত দরদ হয়ে থাকে, তাহলে তুমি নিজে গিয়ে এই কাজগুলো করে দাও না। এত দরদ দেখলেই গা জ্বলে যায়। আমার শরীরটা ভালো নেই, তাই কয়েকদিন আমি বাড়িতেই রয়েছি। সেই জন্যই তুমি আমাকে কথাগুলো শোনাচ্ছ। আমি কোনো কাজ না করলেও তোমাকে দিয়ে তো আমি কোনো কাজ করাই না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই দেশে একমাত্র তুমিই আছো যে বউকে খেতে পড়তে দেয়। তুমি একটু ভালোভাবে ভেবে দেখবে, তবেই না তুমি বুঝতে পারবে। আমার কাছে এত জায়গা জমি আর সম্পত্তি রয়েছে, তাই আমি বসে বসে হলেও খেতে পারি। মায়া তোমার একমাত্র মেয়ে, তাই তুমি ওকে একটু ভালোবাসা দিও। আর তুমি তাই না করে সারাদিন ওকে দিয়ে খাটাও আর ওকে বকাবকি করো। তার মানে আমার নিজের কোনো সন্তান নেই বলে তুমি আমাকে এইভাবে অপমান করছো? ঠিক আছে, ঠিক আছে, বলে নাও, তোমার যত খুশি বলার বলে নাও। যে বোঝার সে এমনিতেই সব বুঝে নেবে, আর তোমার মতো মহিলাকে কেউই বোঝাতে পারবে না। ঠিক আছে, আমার একটু কাজ রয়েছে, আমি এখন আসি। ঠিক এমনভাবেই টুম্পা তার স্বামী রমেশের সাথে সকল সময় ঝগড়া করতে থাকে। মায়া বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সবেই বাইরে বেরোচ্ছিল। এই মেয়ে, কি হয়েছে তোর? আর তুই এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আমি কালকের চাল ভিজিয়ে রেখেছিলাম, আর পিঠে করতে হবে। ওই চালগুলো এখনই গুঁড়ো করে দে। মা, একটু পরে আমি তোমার সব চাল গুঁড়ো করে দেব। একটু পরে আমার বান্ধবীকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তাই আমি একটু আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। তাকে একটু সাজিয়ে দিতে হবে। ওখান থেকে এসে আমি তোমার সব চাল গুঁড়ো করে দেবো মা। ছেলের বাড়ি থেকে তোর বান্ধবীকে তো দেখতে আসে, তোকে তো আর দেখতে আসছে না। আমি অত শত কথা শুনতে চাই না। এক্ষুনি গিয়ে চালগুলো গুঁড়ো করে ফেল। মায়ের মুখে এমন কথা শুনে মায়া মন খারাপ করে চালগুলো গুঁড়ো করতে চলে যায়। হে ঈশ্বর, এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? বাড়ির সমস্ত কাজ আমি মুখ বুজে করে দিই, তবুও আমাকে কথা শোনাতে ছাড়ে না। এই ব্যবহার থেকে কবে যে আমি মুক্তি পাবো, তা কেই বা জানে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওগো, শুনছো? আমাদের মেয়ের জন্য একটা বেশ সুন্দর সুপাত্র পেয়েছি আমি। অনেক ভালো ঘর, আর ছেলেদের অনেক পয়সা রয়েছে, বিশাল বড় লোক। আর ওদের জায়গা জমি অনেক কিছু রয়েছে। তার উপরে 10,000 টাকা ওরা কন্যাদানের জন্য আমাদেরকে দেবে। অভিন্নি, ছেলেটাকে আগে সেইটাই তো বলো। আরে, আমাদের গ্রামে ব্যবসায়ী যে শঙ্করদা রয়েছে না, ওনার একমাত্র ছেলে। ও অনেক বড় লোক। ওই ছেলেটাকে তো আমি জানি। ওরা বড় লোক তাতে কি হয়েছে? ওই ছেলেটির সকল সময় শরীর খারাপ লেগেই রয়েছে। তুমি চুপ করো। শঙ্করদা আজকাল ওনার ছেলেকে অনেক বড় বড় ডাক্তার দেখাচ্ছেন। ওনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তুমি যাই বলো না কেন গিন্নি, এই সম্বন্ধ আমার একদমই পছন্দ নয়। যার শরীর ঠিক নেই তার এত জায়গা জমি টাকা পয়সা থেকে কি লাভ? আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, আর সম্বন্ধ পাকা করে এসেছি। এটাই আমার শেষ কথা। এই সমস্ত কথা মায়ার বাবা মায়াকে সব খুলে জানায়। এই কথা শুনে মায়া ভীষণ দুঃখী হয়ে পড়ে। রাত্রে মায়া শুয়ে শুয়ে ভাবতে থাকে,
আমি ওনার যতই কাজ করে দিই না কেন, যতই সেবা করি না কেন, নিজের মেয়ে হিসেবে কখনোই আমাকে মনে জায়গা দেয় না। সারাক্ষণ আমাকে সৎ মেয়ে হিসেবেই ব্যবহার করে। আর এখন আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চায়, তার যেমন তেমন ছেলের গলায় হোক না কেন। আমি বুঝতে পারছি না কবে এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। এইবারে আমি নিজেই নিজেকে শেষ করে দেব, তাহলে আমাকে নিয়ে কারো আর অসুবিধা থাকবে না। এরপরে মায়া রাত্রে নিজেকেই নিজে শেষ করে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় পথ চলতে চলতে মায়া একটা ঘন গভীর জঙ্গলে প্রবেশ করে। হ্যাঁ, এখানেই সাপের গর্ত রয়েছে। এই সাপের গর্তে হাত দিয়ে আমি নিজেকে নিজেই শেষ করে দেব। আমাকে বাঁচিয়ে নাও, আমি সব দুঃখ তোমার দূর করে দেব। আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। কে 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 কোথা থেকে এই আওয়াজ দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে এই আওয়াজটা আসছে। তুমি যে গর্তে হাত দিয়েছ আমি তার মধ্যেই আছি। তুমি দয়া করে আমাকে এই গর্ত থেকে বের করো, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। আপনি কে? আর গর্তের মধ্যেই বা কি করছেন? আপনি কোনো ভূত নন তো? হ্যাঁ, আমি ভূত, তবে আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আগে আমাকে তো এই গর্ত থেকে বের করো। আমি ভয় পাবো না কিসের জন্য? আমি তো এখানে মরতেই এসেছি। আগে তো আমাকে গর্ত থেকে বের করো, আমি তোমাকে সাহায্য করব। আর তোমার সমস্ত কষ্ট আমি সারা জীবনের জন্য দূর করে দেব। আমার উপরে একটু ভরসা করো, তাহলে তোমার জীবন আর শেষ করতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে বাইরে নিয়ে আসবো, কিন্তু তুমি আমাকে আগে কথা দাও বাইরে এসে তুমি কারোর কোনো ক্ষতি করবে না। ভুল কাজ করে আমি এখানে বন্দি হয়ে গেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভুল কাজ আর কখনোই করব না। তুমি আমাকে বিশ্বাস করো আর আমাকে এখান থেকে বের করো। এরপরে মায়া সেই গর্তের থেকে ভূতটিকে মুক্ত করে, তাকে বাইরে নিয়ে আসে। তুমি আমাকে এই গর্ত থেকে সারা জীবনের জন্য মুক্ত করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই সাহায্য আমি কোনোদিনই ভুলবো না। একটা মায়াবী জাদুঘর আমাকে ধরে আর এই গর্তের মধ্যে আমাকে বন্দি করে রেখে দিয়ে চলে যায়। তোমার দয়ায় আমি আজ মুক্ত হয়ে গিয়েছি। এই মুহূর্তের পরে থেকে আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। তুমি কোনো বিপদে পড়লেই আমাকে ডাকবে, সাথে সাথে আমি তোমার সামনে চলে আসব। আর তুমি যা যা আদেশ করবে আমি তাই পালন করব। আমি সারাটা জীবন তোমার কাজ করে যাব। এসব কি সত্যি কথা বলছে? ভূতটি সত্যি সত্যি কি আমাকে সাহায্য করবে? একবার পরখ করেই দেখা যাক। মানে আমি তোমাকে যা যা কাজ বলবো তুমি সব কাজ করে দেবে? যেমন ঘর পরিষ্কার করা, থালা বাসন মাজা, রান্না বান্না করা, এই সমস্ত কাজগুলো তুমি করতে পারবে? হ্যাঁ, তোমার সব কাজ আমি করে দেব। এখন বলো তোমার কি কাজ করতে হবে? আমি তোমার সব কাজ করে দেবার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, এখন তুমি যাও। এখন তোমার কোনো কাজ করতে হবে না। যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি চলে আসবে। ঠিক আছে, যখন আমাকে তোমার দরকার পড়বে তখন তুমি ভূত ভাই বলে ডাকবে, আর সাথে সাথে আমি তোমার সামনে চলে আসব। আচ্ছা, আমি এখন আসি তাহলে।
এইবার মনে হচ্ছে আমার সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে। ভূত যা বলেছে সব সত্যি না মিথ্যে তা একবার পরীক্ষা করে দেখতে হবে। এখান থেকে আমার বাড়ি তো অনেক দূর, আর যদি হেঁটে হেঁটে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর মা ওঠার আগেই আমাকে বাড়ি পৌঁছতেই হবে। এক কাজ করি, আমি ভূত ভাইকে ডেকে নিই, ওকে একটু সাহায্য করতে বলি। ভূত ভাই, ও ভূত ভাই, আমার সামনে এসো। আমাকে ডাকলে মালকিন, বলো তোমাকে কি সাহায্য করতে পারি? এখান থেকে আমার বাড়ি অনেক দূর, পায়ে হেঁটে যেতে অনেক সময় লাগবে, কিন্তু মা ওঠার আগে আমাকে বাড়ি পৌঁছতেই হবে। তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। ও ঠিক আছে মালকিন, সামান্য এইটুকু কাজ, আমি এখনই তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপরে ভূতটি মায়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। আরে ভূত ভাই, এ তো আজব ঘটনা, আমি সঙ্গে সঙ্গেই বাড়িতে পৌঁছে গেলাম যে। আচ্ছা ভূত ভাই, তুমি বলো তুমি সকল সময় আমাকে সাহায্য করবে? আগে হ্যাঁ মালকিন, তুমি যখনই আমাকে ডাকবে আমি সাথে সাথে তোমার সামনে হাজির হয়ে যাব, আর এসেই আমি তোমার সব কাজ করে দেব। তোমাকে অনেক ধন্যবাদ ভূত ভাই। এরপরে তোমার কি কাজ করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। আমার মা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছেন। এই সম্বন্ধ আমার একদম পছন্দ নয়, কিন্তু ছেলের বাড়ি থেকে আমার মায়ের কাছে এসে বলেছে আমার বিয়ের কথা, আর টাকার লোভে আমার মা রাজি হয়ে গেছে। তুমি ছেলের বাড়িতে একটু বারণ করে দাও না ভূত ভাই। ঠিক আছে মালকিন, তুমি যাই বলছো তাই হবে, এখন তুমি গিয়ে বিশ্রাম নাও। এরপরে মায়া বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে মায়া যখন জল নিয়ে বাড়ি ফিরছিল তখন দেখতে পেল যে তার বাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। মা, সব কিছু ঠিক আছে তো? তোমার মা বাড়িতে আছে কি? হ্যাঁ কাকু, মা বাড়িতেই রয়েছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি মাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। এরপরে মায়া বাড়িতে গিয়ে তার মাকে বাইরে পাঠিয়ে দেন। হ্যাঁ দাদা, কে আপনি বলুন, আর কোথা থেকেই বা এসেছেন? এই সব কথা না হয় আমি পরে বলবো। শঙ্করদা আমাকে পাঠিয়েছেন, এই সম্বন্ধ শঙ্করদার পছন্দ হয়নি, তাই এটা বলার জন্য শঙ্করদা আমাকে এখানে পাঠিয়েছে। আপনারা আপনাদের মেয়ের জন্য অন্য কোথাও সম্বন্ধ দেখুন। কি, এ তো চিটিংবাজের মতো কথা হলো। দুদিন আগেই আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের জন্য উনি নিজেই সম্বন্ধ এনেছিলেন, আর এখন উনি বারণ করে দিয়েছেন। দেখুন, শঙ্করদা কোনো চিটিংবাজি করেননি, ওনার ছেলের আপনার মেয়েকে পছন্দ হয়নি, তাই সে বিয়ে করতে চায় না। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসুন। এমন ভাব করছেন যেন আমি নিজেই সম্বন্ধ নিয়ে ওনাদের কাছে ছুটে গিয়েছিলাম। আপনাদের থেকে ভালো সম্বন্ধ আমি মেয়ের জন্য দেখব। এখন যান তো এখান থেকে আপনি। এইসব দেখে মায়া অনেক খুশি হয়, আর সে মনে মনে বলতে থাকে, আরে ভূত ভাই, তুমি আমার জন্য কোনো ভূত নও, তুমি আমার কাছে ভগবান স্বরূপ। আমার বিয়ের সম্বন্ধ ভেঙে তুমি আমাকে বাঁচিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমি বলে বুঝতে পারছি না। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বারান্দায় অনেক জামা কাপড় পরে রয়েছে, যা এখনই সেগুলো কেচে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসছি।
বাপরে বাপ, এত জামা কাপড় আমি কিভাবে কাচবো? আমার তো সারাটা দিন লেগে যাবে। তার থেকে বরঞ্চ আমি ভূত ভাইকে ডেকে নেব। সে তো বলেছিল আমার সব কাজ সে করে দেবে। এইবারে আমি কথা মতো ওকে দিয়ে সব কাজ করাবো। ভূত ভাই, ও ভূত ভাই, কোথায় তুমি? আমার সামনে এসো। হ্যাঁ মালকিন, আমি এসে গেছি। বলো তুমি আমার কি কাজ করে দিতে হবে? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে আমার বিয়ের সম্বন্ধটা ভেঙে দিয়েছো, তুমি আমাকে বাঁচিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। আর শোনো, এখন দেখো না কত জামা কাপড়, এগুলো সব আমাকে কাচতে হবে। তুমি আমাকে একটু সাহায্য করো না? তুমি তো আমাকে বলেছিলে তুমি সব কাজে আমাকে সাহায্য করবে। আচ্ছা মালকিন, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি সমস্ত জামা কাপড় একসাথেই কেচে দিচ্ছি। এরপরে ভূত ভাই মায়ার সমস্ত জামা কাপড়গুলো একসাথে কেচে দেয়। আরে ভূত ভাই, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। সমস্ত জামা কাপড়গুলো তুমি একসাথে কেচে দিলে? তুমি তো অনেক শক্তিশালী। তুমি যে আমাকে সাহায্য করেছিলে, তার কাছে কাজ সামান্য, খুবই তুচ্ছ। আর কোনো কাজ থাকলে আমাকে বলুন মালকিন। না ভূত ভাই, এখন আপাতত কোনো কাজ নেই, তুমি তাহলে এখন এসো। এরপরে মায়া যখন রাস্তা দিয়ে আসছিল, সেই সময় তার বান্ধবীর সাথে তার দেখা হয়। আচ্ছা মায়া, তুই তো একটু আগেই আমার সামনে দিয়ে এতগুলো জামা কাপড় নিয়ে গেলি কাচবার জন্য। তুই কি জামা কাপড়গুলো কাচলি নাকি এমনি ধুয়ে নিয়ে চলে যাচ্ছিস? আরে না না, আমি সব জামা কাপড়গুলো কেচে নিয়ে যাচ্ছি। আচ্ছা শোনো, এসব কথা ছাড়ো, তুমি বলো এখন তোমার বিয়ের ব্যাপারে এর কথা কতদূর এগোলো? এখন তো বিয়ের দিন ঠিক হয়নি, তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, এখন আমি আসি তাহলে, পরে তোমার সাথে কথা বলবো। দেরি হয়ে গেলে মা আবার বকাবকি করবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলি যে? জামা কাপড়গুলো কেচেছিস নাকি এমনি ধুয়ে নিয়ে চলে এলি? মা, আমি সব জামা কাপড়গুলো ভালোভাবেই কেচে নিয়ে এসেছি। কি বলছিস কি, এত তাড়াতাড়ি সব জামা কাপড়গুলো কাচা হয়ে গেল? এক্ষুনি যা বলছি, গিয়ে পুকুর থেকে ভালোভাবে জামা কাপড়গুলো কেচে নিয়ে আয়। আজকের পর থেকে তুই ঠিক মতো জামা কাপড় কেচে নিয়ে আসবি। ঠিক আছে মা, তুমি যাই বলবে আমি তাই শুনবো। আর এখনই গিয়ে না চাপিয়ে দে, মাছের ঝোল, একটা চচ্চড়ি আর কিছু পুলি পিঠে বানাবি, বুঝেছিস? আজ মা এতগুলো রান্না করতে বলেছে, যতই কাজ করে দাও না কেন ওনার ঠিক শান্তি হয় না। যতই কাজ করে দাও না কেন ওনার মন ভরে না, একটার পরে একটা ঠিক কাজ দিয়েই রেখেছেন। রান্না করো, বাসন মাজো, সারা বাড়ি পরিষ্কার করো, আমাকে দিয়ে খালি কাজ আর কাজ করিয়ে নিচ্ছে। যতই ভালো রান্না করি না কেন ওনার ঠিক মনে পছন্দ হয় না। আজ তো আবার এতগুলো রান্না, আজকের রান্নাগুলো সব ভূত ভাইকে দিয়ে করাবো, তাহলেই দেখা যাক, এটাই আজ ভালো হবে। ভূত ভাই, ও ভূত ভাই, আমার সামনে এসো। হ্যাঁ মায়া, বলো তোমার কি কাজ করে দিতে হবে? ভূত ভাই, আজ মা অনেক কিছু রান্না করতে বলেছেন, একা একা অতগুলো রান্না করা খুব মুশকিল। আজ তোমাকে রান্নার কাজে একটু সাহায্য করতে হবে। মালকিন, তুমি একটু বিশ্রাম করো, আর কি রান্না করতে হবে তুমি আমাকে বলে দাও। মাছের ঝোল, চচ্চড়ি, ভাত আর কিছু পুলি পিঠে, হ্যাঁ, আর সঙ্গে একটু ডাল করো। ভূত ভাই, রান্নাটা একটু ভালো করে করো যাতে আমার মায়ের পছন্দ হয়।
তার মায়া শক্তি দিয়ে তার সমস্ত খাবার বানিয়ে দেয়। আহা, কত সুন্দর সুবাস ছড়াচ্ছে! এত সুন্দর খাবার আমি কখনোই খাইনি। আর এই রান্না আজকের মায়ের খুব পছন্দ হবে। মালকিন, আর কি তোমার কিছু কাজ করে দিতে হবে? না, এখন এই পর্যন্তই। এখন তুমি এসো ভূত ভাই, যদি দরকার পড়ে আমি তখন তোমাকে আবার ডেকে নেব। আহা, কত সুন্দর খাবারের গন্ধ ছড়াচ্ছে! বাড়িতে যেন সুগন্ধ ছড়িয়ে পড়েছে। মায়া, এই মায়া, কোথায় তুই? তাড়াতাড়ি আয় এদিকে। কি হয়েছে মা? কিছু কি করতে হবে? আমার খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দে। আর যা যা রান্না করতে বলেছিলাম তুই সেই সব রান্না করেছিস তো? হ্যাঁ মা, আমি সব রান্না করেছি। তুমি একটু বসো, আমি তোমাকে এখনই খেতে দিচ্ছি। আরে, এত সুস্বাদু রান্না আগে তো কখনো খাইনি। কিন্তু এই কথাটা যদি আমি মায়াকে বলে দিই তাহলে ওর অহংকার আরও বেড়ে যাবে। এ কি বানিয়েছিস তুই? এমনভাবে কেউ রান্না করে নাকি? এত বাজে খাবার! জানি না তুই কবে যে ঠিকঠাক কাজকর্ম শিখবি। ঠিক আছে, আজকের আমি খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ শোন, কাল থেকে ভালো করে মন দিয়ে রান্না করবি। এত ভালো রান্না করে দিয়েছি তবুও ওনার পছন্দ হয়নি। ওনাকে যদি অমৃত দেওয়া হয় তাহলেও ওনার পছন্দ হবে না। উনি কথা শোনাতে ছাড়বেন না। মায়া, আমি কালকের চাল ভিজিয়ে রেখেছি। ওই চালগুলো গুঁড়ো করে রাখবি। কাল আমাদের বাড়ির মালিক আসবেন, ওই চালগুলো নিয়ে যাবেন। আর শোন, কোনো গন্ডগোল করবি না, কারণ মালিক ভীষণ রাগী। তাহলে চালের গুঁড়ো বিক্রি করার কি দরকার? তুমি জেনে শুনেও বেচারি মেয়েটাকে দিয়ে খাটাচ্ছ। কি ব্যাপার বলো তো? সকল সময় তুমি মেয়ের ব্যাপারে হয়ে কথা বলো। যদি কিছু উপার্জন হয় তাহলে হতে দাও না, তুমি এইভাবে বলো না। আর তোমার কাজ তুমিই করো, আমাদের ব্যাপারে তুমি একদম নাক গলাতে আসবে না। ওহ, এই চালগুলো গুঁড়ো করতে করতে আমার হাত যে একদম ব্যথা হয়ে গেল। বাড়িতে সবাই যে শুয়ে পড়েছে, আর এদিকে আমারও ভীষণ ঘুম পেয়েছে। একটা কাজ করি, বুধ ভাইকে ডেকে নি। বুধ ভাই, ও বুধ ভাই, কোথায় আছো? আমার সামনে এসো। দেখো না বুধ ভাই, এতগুলো চাল গুঁড়ো করতে হবে, আমাকে তুমি একটু সাহায্য করো না। এই চালগুলো সকালের মধ্যে গুঁড়ো হওয়া চাই। ঠিক আছে মালকিন, তুমি ঘুমোতে চলে যাও, আমি তোমার সব চালগুলো গুঁড়ো করে দিচ্ছি। ভূত ভাই কিছুক্ষণের মধ্যে সমস্ত চালগুলো গুঁড়ো করে দেয়। মালকিন, তোমার সব চালগুলো আমি গুঁড়ো করে দিয়েছি। আর এমনিতেই তুমি সারাদিন অনেক পরিশ্রম করো, দেখে আমার ভীষণ কষ্ট হয়। মালকিন, তুমি যদি চাও তাহলে আমি এর একটা স্থায়ী সমাধান করে দিতে পারি। কিন্তু ওই সমস্যার সমাধানটা কি? কিছু না, তোমার মাকে একটা ছোট্ট শিক্ষা দিয়ে দেব, এই আর কি। তার মানে তুমি আমার মায়ের সাথে কিছু করতে চাও নাকি? না না, মায়ের সাথে তুমি এমন কিছু করো না। উনি আমাকে নিজের মেয়ে হিসেবে না দেখলেও সৎ মা হিসেবে তো দেখে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, আমি তাহলে তোমার মাকে একদম পুরোপুরি পাল্টে দেব। তুমি এখন গিয়ে শুয়ে পড়ো, কাল দেখবে কি কি হয়। অনেক রাত করে শোয়ার কারণে মায়া সকাল সকাল উঠতে পারেনি। সকালে উঠে টুম্পা দেখে, এ কি,
কাল সারা রাত জেগে টুম্পা সমস্ত চাল গুঁড়ো করে রেখেছে। মনে হয় কাল সারা রাত কষ্ট করার পর এখন ঘুমোচ্ছে। আর ওকে যদি এখন আমি শুতে দিই, পরে ও আবার আমার মাথা চড়ে বসবে। এই মায়া, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে সেই কখন, আর তুই এখনো সেই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। মায়াকে ডাকার পর মায়া না ওঠায় টুম্পা নিজেই কলসি নিয়ে জল আনতে চলে যায়। কি ব্যাপার কাকিমা, জল আনতে আজ যে আপনি নিজে এসেছেন? মায়া কি বাড়িতে নেই নাকি? আরে, আমি এত দূরে জল আনতে এসেছি। টুম্পা কিছু না বলে জল নিয়ে সে বাড়িতে চলে যায়। এরপরে টুম্পা মায়ার সমস্ত কাজ সে নিজে নিজেই করতে থাকে। রান্না করা, জামা কাপড় কাচা, ঘর গোছানো, টুম্পা নিজে হাতেই সমস্ত কাজ করতে থাকে। ওরে বাবারে, আমি তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এ কি হচ্ছে আমার সাথে? মায়াকে দিয়ে করানো কাজ আমি একাই সব নিজে করে ফেলছি। কিছুই বুঝতে পারছি না আমি, আমার সাথে কেন এমন হচ্ছে। বাড়ির সব কাজ করার ফলে টুম্পা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এই, তুমি কে? এখানে কি করছো? চুপচাপ এ ঘর থেকে চলে যাও। এখনো তুমি বুঝতে পেরেছো টুম্পা, সারাটা দিন মায়াকে দিয়ে কত কাজ করাও আর তার কত কষ্ট হয়। বেচারি মুখ বুজে চুপচাপ কাজগুলি করে যায়। তোমার কোনো সন্তান নেই, তাই মায়াকে নিজের মেয়ের মতো করে রাখা তোমার উচিত। তুমি তো দিনের পর দিন তাকে আরো বেশি করে কথা শোনাতে থাকো, তাকে আরো বেশি করে কষ্ট দাও। এবারে তুমি বুঝতে পেরেছো মায়া সারাদিন কত কাজ করে, তার কত কষ্ট হয়, তবু সে মুখ বুজে করে যায়। আমার দ্বারা এত কাজ কখনো হবে না, আমি পারবো না। আজ থেকে মায়া আমার নিজের মেয়ে, আমি ওকে আর কখনো জ্বালাতন করব না। আজ থেকে আমি মায়ের সাথে সব কাজ করব। এর ফলে টুম্পা নিজের ভুল বুঝতে পারে এবং পর থেকেই টুম্পা মায়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে।